নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রির প্রতিবাদ করায় হামলার শিকার 2 বাসিন্দা। রাজ্য সরকারের কড়া নির্দেশ মেনে এলাকায় অবৈধ বালি খাদান এবং পাচার বন্ধ করার লক্ষ্যে রবিবার রাতে অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ডাম্পার আটক মালবাজার থানার পুলিশের। অভিযানে আহত 5 পুলিশ কর্মী, গ্রেপ্তার 12। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ব্যস্ততম সোমবারে সকালে জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা গেল। আর এই বৃষ্টির ফলে সাধারণ মানুষের সকালে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ থাকে তা থেকেও বিরত থাকতে হয়েছে। এছাড়াও যে সমস্ত সাধারণ মানুষ রয়েছেন যারা দিনমজদুরি করে খান, তাদেরকেও এই বৃষ্টির কারণে আপাতত বসেই দিন যাপন করতে হয়েছে। যদিও বেলা বাড়ার সাথে সাথেই বৃষ্টি কমে রোদ ওঠে। জলপাইগুড়ি পৌরসভার শহরের ভ্যাট পরিদর্শনে নবনির্বাচিত বিধায়ক অনন্ত দেব অধিকারী। এই রাস্তার সামনে দিয়ে যাবার সময় সাধারণ মানুষকে নাকে রুমাল দিয়ে পার হতে হয়। ব্যতিক্রম হলেন না বিধায়ক নিজেও। বিধায়ক সাত সকালে সমস্যা সমাধানে ময়দানে। নবনির্বাচিত জলপাইগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী এলাকার মানুষ এবং তার দলীয় কর্মীদের নিয়ে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন। জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ড গৌরীয় মঠ মোড় থেকে স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন জায়গায় এই পরিস্থিতি। করলা নদীর ধারে রাস্তার পাশে পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ময়লা জমা করে রাখা হয়। এখান থেকে আবার ডাম্পিং গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয় সেই ময়লা আবর্জনা। দীর্ঘক্ষণ ময়লা জমা অবস্থায় পড়ে থাকার কারণে চরম সমস্যা এলাকার বাসিন্দারা। বারংবার পৌরসভাকে বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এলাকার মানুষজন চান এলাকার এই ময়লা ফেলা বন্ধ হোক। আশেপাশে স্কুল, জনবহুল এলাকা, তারপরেও দুর্গন্ধে যাতায়াতে টেকা দেয়। 24 ঘন্টা সময় দিয়েছেন বিধায়ক। যদি পুরসভা বন্ধ না করে তাহলে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দেন বিধায়ক। দেখুন, এই রাস্তাটা গৌরীয় মোড় থেকে নতুন ব্রিজ পর্যন্ত যে একটা ভ্যাট আছে পৌরসভার, সেটা অপরিকল্পিত এবং ইনসাইন্টিফিক মানে নন সাইন্টিফিক অবস্থায় আছে। এটা এই এলাকায় যত লোক ছাত্রছাত্রী এবং জনগণ যাতায়াত করে সবাই নাকে রুমাল দিয়ে যাতায়াত করে। এবং আজকে আমি এমএলএ হওয়ার আগে এবং মানে যখন থেকে ভোটে দাঁড়িয়েছি এবং এমএলএ হওয়ার পর কয়েক হাজার লোকের কমপ্লেন আমার কাছে আছে। এটা সবাই কমপ্লেন করেছে যে এই রাস্তায় চলাফেরা অযোগ্য। এবং পৌরসভাকে গতকাল পৌরসভা ওয়েস্ট ইউজির অফিসারকে ফোন করে বলেছি যে 24 ঘন্টার মধ্যে এখানে বন্ধ করুন, বিকল্প ব্যবস্থা দেখুন। ঠিক আছে, আপনাদের কি আছে সেটা পরবর্তী বিষয়ে জনগণের অসুবিধা করে কোনো কাজ করা যাবে না। জনগণের সুবিধা আগে দেখতে হবে, জনগণের স্বাচ্ছন্দ্য যাতে হয়, পরিষেবা ঠিক পায় সেই ব্যাপারটা আগে দেখতে হবে। সেই জন্য গতকাল আমি পৌরসভা ওয়েস্টকে এই ফোন করেছি, ভ্যাট ওয়েস এবং এক্সিকিউটিভ অফিসার দুজনকে ফোন করেছি। দুজনে বলেছে স্যার আমরা দেখছি ব্যাপারটা, আশা করি ওরা ঠিক করবে। আর যদি না করে এর পরবর্তী পদক্ষেপ সেটা আমার জানা আছে কী হবে। এলাকার বাসিন্দারা এবং কাউন্সিলররা তো শুধু সজ্জন নাগরিক যারা এই রাস্তা চলাফেরা করে সকলেই যাচ্ছে এই এটা বন্ধ। ফ্ল্যাট আছে, বাড়ি আছে, পরিবেশ দূষিত হচ্ছে। সামনে স্কুল আছে, সকালটা বয়স্ক লোকরা যেখানে মর্নিং করে তারা নাকে রুমাল দিয়ে মর্নিং করতে হয়। এখানে আছে পরিকল্পনাহীনভাবে ওরা পৌরসভা চলছে। পৌরসভার কোনো পরিকল্পনা নেই, শুধু ব্যক্তি পরিকল্পনা আছে। বারবার এখানে অভিযান করা 24 নম্বর 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও একসময় সরব হয়েছিল এখানে। আশা করি এর পরবর্তীকালে যদি হয় আমার তো খারাপ কেউ হবে না, এটা আমি বলে দিলাম আপনাদের। জলপাইগুড়ি জনগণকে আশ্বস্ত করতে চাই যে এই রাস্তা যারা ব্যবহার করে এবং যারা যাওয়া আসা করে এখানে যেভাবে নোংরা ড্যাম করে রাখতেছে, যে রিসাইকেলিং করতেছে তারা, এটা আর চলবে না। এখানে এই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এই রাস্তাটা সুন্দর রাস্তা পরিণত হবে। রান্নার জন্য গ্যাস সিলিন্ডার না পেয়ে ফের অবরোধ জলপাইগুড়িতে। অবরোধ চলল বেশ কিছুক্ষণ, পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। রান্নার গ্যাস পেতে হয়রানির শিকার জলপাইগুড়ির উপভোক্তারা। পথ অবরোধ করে প্রতিবাদ জানান তারা। সপ্তাহের শুরুতেই পথ অবরোধ জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকায়। এদিন থানা মোড়ে অবস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ইন্ডেন গ্যাস সরবরাহ সংস্থার অফিস ঘিরে পথ অবরোধ করেন উপভোক্তাদের একাংশ। পথ অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই সংস্থা থেকে জ্বালানি গ্যাস পরিষেবা পেতে গিয়ে নানানভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, যে কারণে আজ পথ অবরোধ করে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আজকে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি এই কারণে
যে দীর্ঘদিন ধরে আমাদের একটাই সমস্যা যে আমরা গ্যাস পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাদের গ্যাসের বই জমা দিতে হবে প্রথম প্রসিডিউর, সেটা 7 দিন লাগে সেই প্রসিডিউরের নাম্বারটা আসতে। তারপরে যখন যে লাইনটা যখন আসে তখন হচ্ছে কি এবার ডিএসি দাও, ডিএসি নম্বর আগে 8 দিন 10 দিন আগে থেকে কাটা আছে, ডিএসি ক্যান্সেল হচ্ছে, নতুন করে আবার ডিএসি দিচ্ছি, তবুও গ্যাস পাচ্ছি না। ওনারা বলছে যে সিঙ্গেল গ্যাসের নাকি 50 টাকা করে লিমিট, তার বেশি গ্যাস দিতে পারবে না। অথচ গত শুক্রবার থেকে আজকে আমরা যত লোক দাঁড়িয়ে আছি এখানে সবার বই জমা আছে, শুক্রবারে গ্যাস দেওয়ার কথা, কিন্তু শুক্রবার থেকে শুক্র শনি রবি আজকে সোমবার হয়ে গেলো, আজকেও গ্যাসের আমাদের বাড়িতে খুব সমস্যা হচ্ছে রান্নার ব্যাপার নিয়ে, এবং মানে গ্যাস নিয়ে তো সবথেকে বড় সমস্যা যেটা কি নাম আপনার? আমার নাম এই যে দেখেন এখনো আপনি ডিএসসি নাম্বার দিচ্ছে না, ঠিক আছে? এখন এই মুহূর্তে কি করবো, আমরা আসলে ঘুরে যাচ্ছি, বলছে কালকে আসেন, 2 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, গ্যাস নাই। আবার 2000 টাকা দিলে বাড়িতে গ্যাস দিয়ে দিচ্ছে, 2500 টাকা চাচ্ছে, 2000 টাকা যাচ্ছে। এখানে বলে যে গাড়িতে গ্যাসই আসে না। তাহলে আমরা সাধারণ মানুষ ঠিক কাজ কাম ছেড়ে আমরা তো কাজ করি। দোকান কি বন্ধ না আপনারা করছেন? না না, ওরা খুলেই নাই, এখনো আসে নাই, অফিস বন্ধ। আমরা সকাল 7টা থেকে এখানে লাইনে দাঁড়ায় আছি, এখন কয়টা বাজে ঘড়িতে দেখেন। শুক্রবার থেকে অফিস খুলতেছে না, এতদিন হয়ে গেল। আমরা সারাদিন কাজ ছেড়ে সবাই আসতেছি, আমরা তো দিন হাজিরা কাজ করে খাই। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ওপর আক্রমণের প্রতিবাদে আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস। জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য বলেন, খেজুরিতে প্রদেশ কংগ্রেস সভাপতি সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার পথে তার ওপর আক্রমণ করা হয়েছিল। তাই যে সমস্ত মানুষ তার ওপর আক্রমণ করেছিল তাদের উপযুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন থানাগুলিতে ডিপোর্টেশন কর্মসূচি পালন করা হচ্ছে। আজ সেই কর্মসূচি জলপাইগুড়ি থানাতেও অনুষ্ঠিত হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেস সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ অন্যান্যরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যুব কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জবি জব দাও, জব চাই দাও। প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণ করা হলো কেন? পুলিশ প্রশাসন জব দাও, জব চাই দাও। প্রদেশ কংগ্রেসের নির্দেশে সারা বাংলার সমস্ত থানায় ডেপুটেশন হচ্ছে। এর কারণ হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি যখন খেজুরিতে যান, পোস্ট পোল ভায়োলেন্সে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে ফেরার পথে ওনার গাড়ির উপরে এবং কনভয়ের উপরে আক্রমণ হয়, কাজ ভেঙে যায়। তো পোস্ট পোল ভায়োলেন্সে যাতে বিরোধীদের স্পেস দেওয়া হয়, তারপরে উপযুক্ত যাতে ব্যবস্থা হয় আর যাতে না হয়, এই সমস্ত ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। এবং প্রসঙ্গত রাজ্য কমিটির সহসভাপতি ছিলেন নির্মলবাবু বিশেষভাবে সতর্ক করে দিলেন যে সামনে বকরি ঈদ আসছে, কুরবানির প্রশ্ন আসছে, এটাকে কেন্দ্র করে আমাদের জেলায় যাতে কোনো অশান্তি না হয় ব্যাপারটার দিকে কড়া পদক্ষেপ রাখতে। কারণ এখানে শান্তি শৃঙ্খলা মেনেই এরা কুরবানি করে, কিন্তু এটাকে যদি ধর্মীয় দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে যদি কোনো ধর্মীয় উন্মাদনা তৈরি হয় তাহলে সেটাকে প্রতিরোধ করা অসুবিধা হয়ে যাবে। প্রসঙ্গত আমরা বললাম যে আমাকে এসি কলেজেও ফ্ল্যাগ লাগিয়েছিল ছাত্র পরিষদের ছেলেরা, এবং সেই ফ্ল্যাগকে খুলে ফেলা হয়েছে, তুলে ফেলা হয়েছে। তো তারপরে ওদের পার্টির রুলিং পার্টির শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলি, উনি বলেছেন যে পুলিশকে জানালে ব্যবস্থা হবে। তো পুলিশকে সেটাই বললাম এই ব্যাপারগুলো খতিয়ে দেখবার জন্য। সোনার ছেলে এবার জলপাইগুড়িতে, দোকান করেও যে মেধাবী ছাত্র হওয়া যায় তারই প্রমাণ জলপাইগুড়ির সোনা। খাঁটি সোনার ফলে পরিবারের সদস্যরা আপ্লুত। সাফল্য আনলো জলপাইগুড়ির ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের এবছরের উচ্চ মাধ্যমিক ছাত্র। বাড়ি তার ভাটিয়া বিল্ডিং এলাকায়। এবার সে 81.15% নম্বর পেয়ে সকলের মুখ উজ্জ্বল করেছে। বিজ্ঞান বিভাগের থেকে তার এই সাফল্য। পরিবারের সদস্যরা বলেন সে বাড়ির দোকানে পড়ার অবসর সময় দোকান করত। এছাড়াও পড়াশোনায় তার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল, তার জন্যই আজ এই সাফল্য। তার ইচ্ছে আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়া। এখন সে এই বিষয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রত্যেক সাবজেক্টে তার গৃহশিক্ষক ছিল না, পাশাপাশি 6 থেকে 7 ঘন্টা রোজ পড়াশোনা করত সোনা। সোনা বলে, ভাবতে পারিনি তার এই এত বড় সাফল্য আসবে। সোনার এই সাফল্যের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রতিবেশীরা খুবই খুশি হয়েছেন। সোনার দি কত পেয়েছো এবার?
এবার আমি মোট 81.15% পেয়েছি আচ্ছা, সায়েন্স বিভাগে সায়েন্স নিয়ে। কি করার ইচ্ছা রয়েছে তোমার? আপাতত আমার ইচ্ছা আছে WBJটা দিই, মানে জয়েন্ট এন্ট্রান্সটা, ওটা দিয়ে যদি এটা কলেজে যদি চান্স পাই যাই তাহলে কলেজে পড়বো কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া। কত ঘন্টা পড়াশোনা করতে? আমি আগে তাও মিনিমাম 6 থেকে 7 ঘন্টায় পড়তাম। সব সাবজেক্টে মাস্টার ছিল, শিক্ষক? না, সব সাবজেক্টে ছিল না, আমার যে মেন সাবজেক্টগুলো ছিল যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ওটা ছিল। আর মাঝখানে মানে লাস্টের দিকে হচ্ছে আমি বাংলাটা নিয়েছিলাম। পাশাপাশি দোকানও করো? হ্যাঁ, একটু মাঝে মাঝে দোকান করি। পড়ার ফাঁকে? হ্যাঁ, দোকানের মধ্যে মাঝে মাঝে পড়তে হয়। হ্যাঁ। কি এবার কি হওয়ার ইচ্ছা রয়েছে তোমার? এবার আমার ইচ্ছা তো আছে আমার একটু ইঞ্জিনিয়ারই হওয়ার। দোকান যে করো, পড়াশোনার কোনো অসুবিধা হয় না? একটু হয়, তবে এটা মানায় নিতে হবে। কত ঘন্টা দোকান করো? প্রায় আমাকে দোকানে মানে এই সকালবেলাটুকুই আমাকে দোকান বসতে হয়, বাকি সন্ধ্যাবেলায় আমি মা বসে যায়, তো সন্ধ্যাবেলাটুকু আমার মানে নিজের ইচ্ছা মতন পড়াশোনা হয়ে যায়। এই সাফল্যে কতটা খুশি তুমি? আমি খুশি বলতে মানে অনেকটাই খুশি। মানে আমার যেরকমটা ভেবেছিলাম এত মানে ভালো রেজাল্ট হবে এটা আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো 60%-এর উপরে আসবে, কিন্তু যে 80% আসবে এটা আমি ভাবি নাই। মানে আশার থেকেও বেশি এসেছে। হ্যাঁ, আমি খুশি। ছেলেকে কি করার ইচ্ছা রয়েছে? ও এখন যেটা নিয়ে পড়বে সেটাই করবে, যেটা ভালো লাগে। আচ্ছা, ও তো দোকানও মাঝে মধ্যে বসে? দোকানেও বসে, দোকানেই পড়াশোনা করে বেশিরভাগটা। আচ্ছা, কি করার ইচ্ছা রয়েছে আপনার ছেলেকে নাকি? মানে ও যা হওয়ার ইচ্ছা রয়েছে, আশা করেছিলেন এই ফল হবে? না, এটা আশা করতে পারিনি, কিন্তু আমি খুব খুশি। আমারই ছাত্র, আমার কাছেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিল, খুবই ভালো ছেলে। এবং ও যে নিজের বাড়ির এই দোকান সামলেও পড়াশুনো করে এত ভালো রেজাল্ট করেছে, এটা শুনে আমি খুবই খুশি হয়েছি। এবং ও যাতে ভবিষ্যতে আরও বড় হয়ে দাঁড়ায়, একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, এই আশীর্বাদই করি ওকে। ওর হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে। যথেষ্ট একটা প্রতিকূলতার মধ্যেও ওর সময়গুলো কাটে, কারণ হচ্ছে একমাত্র মায়ের উপরেই সমস্ত সংসারটা। এবং এই প্রতিকূলতার মাঝেও যে সে এত ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, তাতে আমি যথেষ্ট খুশি। আশা করি আমি এবং আরও অন্যান্য যারা রয়েছি তার পাশে এসে দাঁড়াবো, যাতে সে ভবিষ্যতে নিজের পথে এগিয়ে যেতে পারে। কি নাম তোমার? আমার নাম বাপ্পাতন্ত্র। বিজেপির জয় জয়কার, আর তার জন্য বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিজয় মিছিল। এই চিত্র দেখা গেল খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভাবাড়ি এলাকায়। বিজেপি কর্মীদের বিজয় মিছিলের সাথে সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এদিন সেই উৎসবে মাতল 8 থেকে 80। আগামী দিনে বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য অনেক বেশি কাজ করবে, এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। এটা কত নম্বর বুথ? 165 নম্বর বুথ। আর কি খড়িয়া অঞ্চলের? খড়িয়া অঞ্চল। আজকে কি হলো এখানটা? আজকে আমাদের এখানে বিজয় মিছিল সবাই মিলে আমরা একসাথে করলেন আপনারা? করলাম। হ্যাঁ, আমাদের ভারতীয় জনতা পার্টি সবাইকে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগোয়ে সবাই একসাথে আমাদের বিজয় মিছিল। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন? এখানে 1200 লোক হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, আর কিছু বলতে যাচ্ছেন জনগণের উদ্দেশ্যে? না। ঠিক। কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার 12। সোমবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে অভিযুক্তদের পাঠানো হলো মালবাজার থানার পুলিশের পক্ষ থেকে। সরকারি নির্দেশ কার্যকর করতে সম্পূর্ণ বদ্ধপরিকর মালবাজার থানার পুলিশ। আর সেই লক্ষ্যে রবিবার রাত 9টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিত অভিযানে নামেন মালবাজার থানার আধিকারিকেরা। অভিযান চলাকালীন মালবাজার থানার অন্তর্গত ওদলাবাড়ির কালী মন্দির সংলগ্ন এলাকায় একটি সন্দেহভাজন ডাম্পারকে আটক করে পুলিশ। নদী থেকে অবৈধভাবে বালি তুলে তা পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। ইতিমধ্যে আটক হওয়া ডাম্পারটিকে ওদলাবাড়ি থেকে সরাসরি মালবাজার থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িটির বৈধ কোনো রয়্যালটি বা প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন থানার পুলিশ আধিকারিকেরা। ঘটনাটা এমন হয়েছে যে সন্ধ্যার পরে প্রায়
রাত্রিবেলা একটা নাগাল্যান্ডের গাড়ি, যেটাতে করে 14 চাকার গাড়ি ছিল, যেটাতে করে মাল নিয়ে যাওয়া হচ্ছিল বালি। এবং সেই গাড়িটা যতটুকু শুনলাম আমি, কিষানগঞ্জ থেকে এসেছিলো ইট নিয়ে এবং ফেরার পথে বালি নিয়ে যাচ্ছিল। সেই গাড়িতে 600 সেফটির রয়্যালটি কাটা হয়েছিল, কিন্তু রয়্যালটির মধ্যে প্রপার কোনো কিচ্ছু লেখা ছিল না যে কী মাল নেওয়া হচ্ছিলো, বজরি নেওয়া হচ্ছিলো কি বালি নেওয়া হচ্ছিলো কি বোল্ডার নেওয়া হচ্ছিলো, কিছু লেখা ছিল না। আর দেখলাম যা 14 চাকার গাড়িতে 600 সেফটি রয়্যালটি কখনোই কাটা হয় না, তার থেকে অনেক বেশি রয়্যালটি কাটা উচিত ছিল। আর গাড়িটা ছিল হচ্ছে নাগাল্যান্ড নাম্বারটা ছিল আপনার নাগাল্যান্ড 01 AD 1997 এই নাম্বারে। তো গাড়িটাকে সিজ করা হয়েছে, প্রশাসন থেকে সিজ করেছে, পুলিশ থেকে সিজ করেছে, দিয়ে গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে মাল থানাতে। এই অবধি আমি এখন অবধি জানি আর কি। দেখুন, প্রশাসনের নির্দেশ অমান্য করে যদি কোনো গাড়ি চলে থাকে, সেটা 4 তারিখের আগে অবধি হয়তো চলেছে। আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার নেতৃত্বে এখনও অবধি কোনো রকম কোনো গাড়ি এখান থেকে বা কোনো উত্তরবঙ্গের বা কোনো জায়গা থেকে বের হওয়ার কোনো কথা হয়নি। হ্যাঁ, সেই জায়গা থেকে যদি কোনো গাড়ি গিয়ে থাকে তাহলে পরে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং প্রশাসনের বিরুদ্ধে, এটুকুই আমি বলতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অমিতাভ সরকার, মাল বিধানসভা যুব মোর্চার কনভেনর। আটক হওয়া ডাম্পারটিকে মালবাজার থানায় নিয়ে আসার সময় ডামডিং পেট্রোল পাম্প এলাকায় একদল যুবক গাড়িটিকে জাতীয় সড়কের উপর আটকে দেয়। পুলিশ কর্মীরা আটক হওয়া গাড়িটিকে থানায় নিয়ে আসতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। পুলিশ কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা। হাতাহাতিতে আহত হন কর্তব্যরত 5 জন পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীদের তৎক্ষণাৎ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয় চিকিৎসক। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী। সোমবার ঘটনায় জড়িত 12 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া 12 জন অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। কালকে রাতেবেলা আমরা দিনের বেলা বিজয় মিছিল করে নিয়ে মহাকাল মন্দিরে আসছিলাম পূজা দিতে। এইদিকে জানি না তোমার কী বলে এটাকে মালবাজারের কোন কি বালুর গাড়ি কি আটকাইছে, কারা আটকাইছে, তার মিথ্যা কেসটা টোটালি আমাদের উপর দিল। তোমরা তাহলে মহাকাল মন্দিরে পূজা দিয়ে আবার মালবাজারে কেন আসছো? বাড়ির দিকে যাচ্ছিলাম আমরা, যে গদাগঞ্জ হয়ে যাচ্ছিলাম। আমাদের একটু দাম দিলে। তোমরা কোথায়কার? আমরা জলপাইগুড়ি। ওই গভীর রাতে কি করতেছিল ওখানে? আমরা বিজয় মিছিল করে নিয়ে সবাইকে। কোথায় বিজয় মিছিল করেছো? আমাদের পাড়াতে। তোমার নাম কি? আমার নাম কল্যাণ রায়। বাড়ি কোথায়? নয়াপাড়া, মোহিতনগর, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে এবার ঝালমুড়িকে কেন্দ্র করে জমে উঠল অভিনব আয়োজন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারকালে ঝালমুড়ি খাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও কম আলোচনা হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে কটাক্ষ করেছিলেন। বিধানসভা নির্বাচনের সময় থেকে শুরু করে তার পরবর্তী সময়েও রাজ্যের বিজেপি নেতাকর্মীদের মধ্যে ঝালমুড়ি খাওয়ার এক ধরনের ট্রেন্ড লক্ষ্য করা যায়। এমনকি বড় রাজনৈতিক সমাবেশেও এই সাধারণ খাবারটি যেন এক বিশেষ প্রতীক হয়ে ওঠে। সেই আবহকে আরও একবার সামনে এনে এবার জলপাইগুড়ি শহরে ঝালমুড়ি বিতরণের উদ্যোগ নিলেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার দিনবাজার এলাকায় আয়োজন করা হয় বৃহৎ পরিসরে ঝালমুড়ি বিতরণের। বিশেষ আকর্ষণ ছিল যে বিক্রেতা একসময় প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খাইয়েছিলেন, তার পরিবারের সদস্যদেরই আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে ঝালমুড়ি প্রস্তুতের জন্য। বিকেল গড়াতেই শুরু হয় বিতরণ কর্মসূচি, আর তাতেই দেখা যায় মানুষের ব্যাপক ভিড়। সাধারণ একটি খাবারকে ঘিরে এমন উৎসাহ ও অংশগ্রহণ শহরের সামাজিক পরিবেশে এক আলাদা রং এনে দেয়। আমরা ঝালমুড়ি আয়োজন করেছি। আমরা এখানকার সব ব্যবসায়ীরা মিলে অল্প অল্প যে যতটা পার্সে দিয়েছে সেই উপলক্ষে আমরা ঝালমুড়ির আয়োজন করেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঝাড়গ্রামে আসে, উনি ঝালমুড়ি খাইছিলেন।
যে ঝালমুড়ি অনেকটা বাঙালি বিখ্যাত হয়েছিল, ওনারই উদ্দেশ্য আমরা নিয়ে ঝালমুড়ি থেকে লোকের কাছে ভালোবাসা পৌঁছাতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা 4টার সময় শুরু করেছি, যতক্ষণ দেখি পারি। আমরা 30 থেকে 40 বস্তা আয়োজন করেছি। মুড়ি করেছি, তার সাথে কাঁচা ছোলা নিয়েছি, চানাচুর নিয়েছি, আচার নিয়েছি, তেল নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, ধনিয়া পাতা, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, সবই বিভিন্ন ধরনের আইটেম মিলায় আমরা ঝালমুড়ি বানাচ্ছি। প্রচুর ভিড়, আমরা দিতে পারতেছি না। আমরা অনেকজন এখানে লেগে আছি, সবাই বিতরণ করতেছে, কিন্তু পারতেছি না আমরা দিতে। আমার অনিল শাহ। আমরা সবাই দোকানদার মিলেই করতেছি। আমরা দিনবাজার তিনকুনিয়া মোড়ে করতেছি। আমার নয়ন, এই যে আমাদের বানানোর লোক, সে মোদি যে গয়াতে যে খাইছিল, এদের হচ্ছে জ্ঞাতি গোষ্ঠী, এদের হচ্ছে বানানো স্পেশাল, এই জন্য আমরা এদেরকে নিয়ে আসছি। খুব সাড়া পাওয়া যাচ্ছে, ভালো লাগছে। আমরা এখানে কয়েকজন ব্যবসায়ী মিলে 20-25 বস্তা মুড়ির আয়োজন আছে, খুব ভালো সাড়া। আর কি বলবো, দেখতেই পাচ্ছেন উনি হচ্ছে গয়ার থেকে আসে, যে মোদি যে যেই দোকানে খাইছিল এনার ভাই হয়, এই যে বানানো স্পেশালিস্ট ঝালমুড়ি। আমার নয়ন। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। শপথ গ্রহণের পরই নিজের বিধানসভা এলাকার বাস্তব স্বাস্থ্য পরিষেবার চিত্র জানতে উদ্যোগী হলেন বিধায়ক দীনেশ সরকার। সোমবার তিনি জলপাইগুড়ির রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে যান এবং সেখানে চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা খতিয়ে দেখেন। পরিদর্শনকালে বিধায়ক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি রোগী ও তাদের পরিজনদের সঙ্গে সরাসরি কথা বলে পরিষেবার মান সম্পর্কে খোঁজ খবর নেন। এতে হাসপাতালের একাধিক সমস্যা তার নজরে আসে। বিশেষ করে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে বলে অভিযোগ উঠে আসে। এছাড়াও পর্যাপ্ত ক্লিনিং স্টাফ ও গ্রুপ ডি কর্মীর অভাব রয়েছে বলেও জানা যায়, যার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। এই সমস্ত সমস্যার কথা শুনে বিধায়ক দীনেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি জানান, খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে হাসপাতালের পরিষেবা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ আরো ভালো স্বাস্থ্য পরিষেবা পান। এখানে আসা হলো এটা পরিবেশ পরিস্থিতি এবং কীভাবে চলছে, আর প্রয়োজন ডাক্তারবাবুদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এটা আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা আসি যে আগামী দিন আর কি করা যেতে পারে ভালো কিছু। বাড়তি সুরক্ষার জন্য দাবি করলেন বাড়তি সুরক্ষা বলতে আমাদের নার্স স্টাফ যারা আছেন আর কি, তারা অনুভব করছেন যে আমাদের একটু ওই সুরক্ষার ব্যাপারটা ওটা দেখতে হবে। আমাদের 2জন স্টাফ আছেন আর কি, আমরা চাচ্ছি আরও যেন বেশি আসে,
সেই ব্যবস্থাটা আমরা দেখবো আর কি। পরিষেবা সংক্রান্ত কি কি অভাব মনে হলো? এই হসপিটালে বেশি কিছু অভাব নেই। এখানে যারা আছেন ডাক্তারবাবুরা তারা ভালোভাবেই কাজ করছেন আর কি, সব কিছুই আছে। আর কিছু অভাব আছে, একটা এক্সরে মেশিন ডিজিটাল, ওটাকে আমাদের ব্যবস্থা করতে হবে। একটু পানীয় জলের ব্যবস্থা একটা করতে হবে। আর একটা কী ছিল যেন, ওই বিল্ডিংয়ে কী বলবো, এটা রিপেয়ারিং করতে হবে। গ্রুপ ডির একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, স্টাফের সমস্যা তো সব জায়গায় আছে, এখানেও আছে। স্টাফ তো নেওয়া হবে, মুখ্যমন্ত্রী বলছেন যে যেখানে দরকার সেখানে নতুন নিয়োগ করা হবে। সেই নিয়োগ পদ্ধতি যখন চালু হবে এখানেও পূরণ হবে। প্রাথমিক পরিদর্শন করার পর কেমন দেখলেন, এমনি কেমন ব্যবস্থা রয়েছে? এমনিতে ওনারা অনেক কষ্টের মধ্যেও ভালো পরিষেবা দিচ্ছেন, আমাদের যেটা ধারণা হলো আর কি। আশা করি আরও বেটার করবেন, আমরাও সহযোগিতা করব, ওনারাও ওনাদের কর্তব্য ঠিক মতো পালন করবে, এটা আশা রাখি। পাশাপাশি কি কালীনগর স্বাস্থ্যকেন্দ্রেও আমরা যাচ্ছি, কালীনগরে যাচ্ছি আমরা পরিদর্শন থেকে বাড়িয়ে যাতে 6 জন করা যায়, এই সমস্যাটা নিয়ে সিকিউরিটি বাড়লে স্বাস্থ্যকর্মীরাও একটু সচেতন, সুযোগ তাদের বাড়বে। সেই বিষয়টা নিয়ে মূলত উনি একটা আশ্বাস দিয়েছেন যে উনি এটা করেই দেবেন। বাকি স্টাফের শর্টেজের বিষয়টা তো সময় সাপেক্ষ, ওটা তো রিক্রুটমেন্ট হওয়ার সাথে সাথে হবেই। এটা তো উনি আশ্বাস দিয়ে গেছেন, উনি সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আজকের দিনটা তো প্রাথমিকভাবে আনঅফিসিয়াল একটা ভিজিট, মানে এরপরে স্বাস্থ্য বিষয় নিয়ে বৈঠক হবে, উনি আসবেন, বিভিন্ন দপ্তরের বৈঠক হবে, তখন আলাদা করে চাইবো। এমনি বিল্ডিং এর রেনোভেশনের জন্য আমরা একটা ফাইল পাঠিয়েছিলাম, সেই ফাইলটা নিয়ে আজকে ওনার হার্ড কপিটা আজকে ওনার হাতে তুলে দিয়েছি। একটি 30 লক্ষ টাকার একটা এস্টিমেট পিডব্লিউডি করে দিয়েছিল এই বিল্ডিংটাকে রিপেয়ার করার জন্য, সেই ফাইলটা একটু আটকে আছে কোথাও একটা গিয়ে। উনি বলেছেন উনি আজকে হার্ড কপিটা নিজের থেকে চেয়ে নিয়েছেন, উনি বিষয়টা দেখবেন বলে উনি আশ্বাস দিয়েছেন। আশা করছি 30 লক্ষ টাকাটা এলে বিল্ডিং এর যে সমস্যাটি, যে জল চুইয়ে বা ড্যাম্প হয়ে যাওয়া দেওয়াল, এটা আই থিঙ্ক হি উইল ডু ইট। আপনাদের এখন স্টাফ স্ট্রেংথ কত আছে? মানে বিভিন্ন দপ্তরের তো বিভিন্ন স্টাফ স্ট্রেংথ। চিকিৎসক এখন আমার পুরো ব্লকে রয়েছে 10 জনের মতো। এখানে কজন? এই হাসপাতালে দেখুন রোটেট করে, একটা রোটেশন করে আমরা ব্যবস্থা করি। এই হাসপাতালে মোটামুটি 7 জন 8 জনের উপরে স্টাফ থাকে সবসময়। হ্যাঁ, এখানে তো দেখুন 24 ঘন্টা সার্ভিস দিতে হয়, তো 24 ঘন্টা সার্ভিস, ওপিডিতে 2 জন, ইনডোরে 1 জন, 3 জন স্টাফ তো সকালবেলার দিকেই লেগে যায়। তারপরে রাত্রিবেলা 1 জন স্টাফ দিয়ে মোটামুটি আমার 8-9 জন এখানেই লেগে যায়। দিয়ে রোটেশন করে পিএইচসি গুলোতে 6 দিন করে আউটডোর চালানো হয়। ঘাটতি কোন কোন জায়গায় আছে? ঘাটতির মেন জায়গাটা যেটা বলা হয়েছে, বিধায়ক সাহেবকেও আমরা বলেছি, উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন দেখবেন বিষয়টা, এবং দেখবেনও। রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে গেলেই ঘাটতিটা অটোমেটিক্যালি মিটে যাবে। গ্রুপ ডি স্টাফের সংখ্যাটা এবং সুইপিং স্টাফের সংখ্যাটা, সুইপিং স্টাফ আছে 2 জন, সুইপিং স্টাফ আছে 2 জন, এবং 2 জন আছে এজেন্সির মারফত। ম্যানেজার বদলির দাবিতে এলেনবাড়ি চা বাগানে কাজ বন্ধ, গেট মিটিং ও বিক্ষোভে সামিল শ্রমিকেরা। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার এলেনবাড়ি চা বাগানে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে কাজ বন্ধ করে গেট মিটিং ও বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকেরা। বাগানের অফিসের সামনে জড়ো হয়ে শ্রমিকদের একটাই দাবি, অবিলম্বে সিনিয়র ম্যানেজারকে বদলি করতে হবে, না হলে আন্দোলন চলবে। শ্রমিক শিলা লোহার, বেলমায়া সুব্বা, আশ্রিতা ওরাওদের অভিযোগ, সিনিয়র ম্যানেজারের ব্যবহার অত্যন্ত খারাপ। শ্রমিকদের সঙ্গে ধমক ও গালিগালাজ করে কথা বলা হয়, এমনকি মহিলা শ্রমিকদের সঙ্গে অশালীন ভাষায় ব্যবহার করা হয়। তাদের দাবি, অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় সুবিধা দেওয়া হয় না। পাশাপাশি বর্তমান ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাগানের পরিস্থিতির অবনতি হয়েছে। বন্ধ হয়ে গিয়েছে স্কুল বাস পরিষেবা, ঠিকমতো মিলছে না চিকিৎসার সুবিধা, শ্রমিক আবাসনের অবস্থাও বেহাল। চা শ্রমিক মুবারক আনসারি জানান, বাগানে প্রায় 900 শ্রমিক কর্মরত থাকলেও এদিন সকলেই কাজ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিয়েছেন। চা তৈরির ফ্যাক্টরিও বন্ধ রয়েছে। তার দাবি, গত শনিবার এই বিষয়ে ম্যানেজারের বিরুদ্ধে মাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রমিকদের বক্তব্য, ম্যানেজারকে সরানো না হলে তারা কাজে ফিরবেন না। অন্যদিকে এই অভিযোগ প্রসঙ্গে ম্যানেজার মৃত্যুঞ্জয় বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, কি কারণে গেট মিটিং করছে শ্রমিকেরা সে ব্যাপারে আমাকে লিখিত বা মৌখিক কিছুই জানানো হয়নি। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানাবো। हम लोग का दाबी पत्र का तो बात नहीं करूंगी। आज जो हम लोग का बगान में महिला के साथ जो गंदा वाट किया है, डायरेक्ट मादर बोला है मैनेजर ने, बड़ा मैनेजर को। 500 लेबर काम करता है बगान में, इतना बड़ा मैनेजर होके ऐसे बात करता है कोई? बोलिए तो। इसलिए हम लोग गुस्सा में, जब तक ये मैनेजर नहीं जाएगा हम लोग काम नहीं करेंगे यहाँ पे। हम आज से है, आज से।
वो तो कुछ नहीं बोल रहे, वो तो पता नहीं कहाँ है, लेकिन हम लोग ऐसे नहीं होगा ना, कल आज उसको बोला, कल हम लोग को भी बोल सकते हैं ना, इसलिए हम लोग यहाँ मीटिंग रखा है। हम लोग वो नहीं चाहते कि ये मैनेजर यहाँ रहे, क्योंकि हम लोग ये अत्याचार नहीं सह सकते। ऐसे सुन अभी कितना 1-1.5 साल हो गया होगा सर, एक साल मतलब अक्टूबर 7 महीना हुआ है। तो इतना अत्याचार करता है हम लोग का बगान में। 12 बजे जाके 3 बजे आता है वो। क्या हम लोग का लेडीज लोग का कितना असुविधा होता है 8 घंटा खड़े रहने में। हम लोग चाहते हैं कि मैनेजर ना रहे, ये मैनेजर जाए तभी हम लोग काम करेंगे, नहीं तो नहीं करेंगे। हाँ, दूसरा मैनेजर, हाँ, बेलमा सुब्बा। मेन मुद्दा हुआ कि इलनबाड़ी का बड़ा साहब जो है, जो लेबर का में बहुत अच्छा व्यवहार नहीं करता है। और दूसरा बात है, जो लेन देन यहाँ पर कुछ नहीं है, 250 रुपया छोड़ के कुछ नहीं है। हम लोग कहते हैं इलनबाड़ी में लेबर का तो सब कुछ मिलना चाहिए, कुछ नहीं तो धर की हाफ भी तो मिलना चाहिए। यहाँ पर हुआ बात एम्बुलेंस नहीं है, एम्बुलेंस की गाड़ी मांगता है तो गाड़ी खराब। और यहाँ पर एम्बुलेंस में तेल ले जाता है, तेल लाता है माल बाजार से। एम्बुलेंस में आदमी भोगने वाला है ना तेल भोगने वाला है। दवाई तो बातें मत कीजिए, एक डिब्बा को 3 महीना 4 महीना। यहाँ पर वह बड़ा साहब चेंज हो जाता है तुरंत चला आता है, हाँ, छोटा साहब चला जाता है तुरंत आता है। आज यहाँ पर अकाउंटेंट बाबू था, चला गया, तुरंत चला आया, मैंने मिनटों में। आज हॉस्पिटल में नर्स नहीं है 4-5 महीना से, उसका कुछ नहीं है। लेबर का घर तो जो पहले ब्रिटिश का जमाना का है वही है, रिपेयर नहीं हो रहा है। फायरवुड तो थोड़ा थोड़ा मैंने चाटाने का जैसा दे देता है वही खाली। तो कब आप लोग काम में योगदान करेंगे? काम जब तक हम लोग का यहाँ पर पूरा, अगर ये बड़ा साहब रहेगा तो हम लोग का यहाँ पर काम करने का हम लोग का इच्छा भी नहीं है। तो लेबर कितना है? लेबर यहाँ 900 करीब है। सब बैठ गया। উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বান্ধব নাট্য সমাজের প্রেক্ষাগৃহে। আবৃত্তি সমন্বয় পরিষদের জলপাইগুড়ি জোনের সদস্যদের আয়োজনে গতকাল সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথের স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর সমবেত কণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন পরিষদের সদস্যরা। আবৃত্তি পরিবেশন করেন সমন্বয় পরিষদের মূল কমিটির সভাপতি ডক্টর আকাশ পাল চৌধুরী। এরপর সদস্যদের নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান সফলতার সাথে সমাপন হয়। সুন্দর করো রে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো রে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো রে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর রে, যুক্ত করো রে সবার সঙ্গে, মুক্ত করো রে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। জলপাইগুড়িতে ব্রাউন সুগার বিক্রির প্রতিবাদে হামলা, আহত 2। জলপাইগুড়ি শহরে মাদক বিরোধী প্রতিবাদকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে 7 নম্বর ওয়ার্ডে ভাটিয়া বিল্ডিং সংলগ্ন এলাকার ঘটনা এটি। গতকাল রাতে মাদক বিক্রির বিরোধিতা করায় আহত হলেন 2 জন। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে 7 নম্বর ওয়ার্ডে টাউন স্টেশন সংলগ্ন এলাকায় মাদকের কারবার সক্রিয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই বেআইনি ব্যবসা চলছে বলে অভিযোগ এলাকাবাসীদের। স্থানীয়দের দাবি, এই কারবারে কিছু মহিলা ও যুবকেরাও জড়িত রয়েছেন। রবিবার রাতে মাদক বিক্রির প্রতিবাদ করতে গেলে 2 পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির রূপ নেয়। এতে সঞ্জয় দাস সহ 2 জন আহত হন। আহত অবস্থায় সঞ্জয় দাস কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, ব্রাউন সুগার বিক্রি বন্ধ করতে গেলে আমার ও আমার পরিবারের ওপর হামলা চালানো হয়। এদিকে মাদক বিরোধী সংগঠনের পক্ষ থেকে অজয় শাহ জানান, এলাকায় মাদকের কারবার চলছে, আমরা এর বিরুদ্ধে লাগাতার কাজ করছি। পুলিশ যদি কঠোর ব্যবস্থা নেয় আমরা তাদের সহযোগিতা করব। এই মাদক যুব ও ছাত্র সমাজকে ধ্বংস করছে। পুলিশ সূত্রে খবর, ঘটনা ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমার সাথে হইলো বিএস একটা ছেলেকে ধরছিল, আমিও গেছিলাম ধরতে, ঠিক আছে। এবার ওই কি করছিল,
তারা বিএস নিয়ে জানি না হাতাহাতি হচ্ছিল, এবার দেখলাম একটা ছেলেকে মারতেছে। ঠিক আছে, হ্যাঁ বিএস মানে কি? ওটা নেশা জাতীয় জিনিস, মানে ব্রাউন সুগার। হ্যাঁ তাই তো, ব্রাউন সুগার দিতে হবে। তারপরে বলে এবার হলো আমরা ওই ছেলেটাকে মারতেছিল, এবার আমরা ঠেকাইতে গেলাম। যে ছেলেটাকে ধরেছিলাম মারতেছিল যে, এবার ওই ছেলেটাগুলোকে নাটক করে ভেজে গেলো আমাদের দিকে। ভাইজে যাওয়ার পরে আমি যখন আমার বাড়ির দিকে আসতেছি, তখন আমার পাশের বাড়ির ওরা তখন বিএস বিক্রি করে। ঠিক আছে, বিএস বিক্রি করে, ওদের গায়ে লাগে গেলো গা। এবার আইসে দেখি আমার মারা হয়তো বলতেছিল যে বিএসের উৎপাত বাইরে গেছে। আইসে দেখি আমার মাকে, বয়স্ক মহিলাটাকে ওনার শাশুড়ি আর ওনার বউ মিলে ধরে ফেলাইছে। এইবার আমি গেলাম ওখানে ছাড়াইতে গিয়ে, ওরা 3 ছেলে এসে আমার উপরে অ্যাটাক করে দিল। ঘটনাটা ঘটে গেলো। আপনাদের কয়জনের উপর আক্রমণ হয়েছে এরকম? আমার উপরে বেশি ক্ষতি হয়ে গেছে, মার উপরে অতটা হয় না, কিন্তু মাকে মারছে বয়স্ক মহিলা। আর আরেকজনও তো হাসপাতালে ভর্তি। ওটা আমাদের ফ্যামিলির মধ্যে না, কিন্তু ওরও হয়েছে একই ঘটনা। হ্যাঁ, ও তো ভর্তি হয়ে গেছে। ও ভর্তি হয়েছে? হ্যাঁ, ওটা আমার ফ্যামিলির মধ্যে না। আপনারা কি থানায় অভিযোগ করলেন? এই যে এখন আসলাম। কী চাচ্ছেন? আমরা এখন ওই যে চাচ্ছি যে আমাকে মারছে তার আমি শাস্তি চাচ্ছি। আর এলাকার এই যে পরিবেশ হচ্ছে, এলাকার পরিবেশ এখন হলো, এটা তো হয়ে যাচ্ছে আজকের থেকে, তো না তো হয়ে যাচ্ছে, সেটা তো বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ এখন কীভাবে হবে কি জানি না। আপনারা তো এর আগে আন্দোলনও করছেন? হ্যাঁ, অনেক আন্দোলন হয়েছে তো বন্ধ হচ্ছে না। না, কই হচ্ছে আন্দোলন তো হয়েছিল এর আগে। এখন আপনারা কী দাবি রাখতেছেন? আমরা তো চাচ্ছি এটা বন্ধ হলে ভালো, পরিবেশ ভালো হবে, ছেলেপেলে ভালো থাকবে, কিন্তু হচ্ছে কোথায়? সেটা হচ্ছে না। না, ব্রাউন সুগারের যে বারবারন্ত, সেটা নিয়ে বিগত 3-4 বছর ধরে আমি একটা আন্দোলন চলে আসছে বা লড়াই প্রতিবাদ চলে আসছে আমার একটা নির্দিষ্ট সংগঠন ড্রাগস ফ্রি জলপাইগুড়ি ফাউন্ডেশনের মাধ্যমে, এবং আমি প্রতিনিয়ত এদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। আজকে যে ঘটনাটা জানতে পারলাম সেটা সত্যি ভয়াবহ এবং আতঙ্কের। তার কারণ প্রকাশ্যে যারা ব্রাউন সুগার বিক্রি করছে ভাটিয়া বিল্ডিংয়ের এলাকা জুড়ে, ভাটিয়া বিল্ডিংয়ের পিছনের এলাকা জুড়ে, এবং দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার বিক্রি করে আসছিলো, তার বাড়িতে আমি হানাও দিয়েছিলাম এই প্রতিবাদ জানিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে। আজকে এই ব্রাউন সুগার বিক্রির প্রতিবাদ করতে গিয়ে একজন আক্রান্ত এবং একজন হসপিটালাইজ, এটা সত্যি একটা আতঙ্কের বিষয়। তার কারণ সাধারণ মানুষ এই বিএস থেকে মুক্তি পেতে চাচ্ছে। তার কারণ জলপাইগুড়ি শহরের আনাচে কারণে প্রত্যেকটা জায়গায় ব্রাউন সুগার বিক্রি করে এক শ্রেণীর মানুষ বৃত্তশালী হয়ে উঠছে এবং এক শ্রেণীর যুবক বা ছাত্র সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রয়োজন, এবং পুলিশ প্রশাসন বিগত দিনে বারংবার পদক্ষেপ গ্রহণ করেছে। বেশ কিছু জায়গা থেকে বিএস পাচারকারীদের গ্রেপ্তার করে, তার জন্য আমি জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাই। এবং এই ব্রাউন সুগারের বিরুদ্ধে পুলিশ যাতে আরও কঠোর ভূমিকা গ্রহণ করে, প্রয়োজনে আমি পুলিশের পাশে থাকবো, পুলিশের সঙ্গে থাকবো, এবং ব্রাউন সুগারের বিরুদ্ধে লড়াই আন্দোলন চালিয়ে যাব। এবং জলপাইগুড়ির মানুষকে এই ব্রাউন সুগারের মাদকদ্রব্য থেকে উদ্ধার করতে হবে, তা না হলে বা আগামী দিনে জলপাইগুড়ির ছাত্র সমাজ, যুব সমাজ ধ্বংসের মুখে চলে যাবে। এবং প্রতিটা বাড়িতে কোনো মা তার সন্তানকে হারাবে, কোনো দিদি তার দাদাকে হারাবে, কোনো স্ত্রী তার স্বামীকে হারাবে। এটা চলতে দেওয়া যায় না। এর বিরুদ্ধে সমগ্র মানুষকে, আজকে যারা প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিলেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং পাড়ায় পাড়ায় এরকম প্রতিবাদ আন্দোলন এবং মানুষ প্রতিবাদে সামিল হোক, এই জলপাইগুড়ি শহরবাসীর কাছে এই আশা রাখছি। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনা ঘর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও একাংশ বাইক আরোহীর মধ্যে হেলমেট ব্যবহারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের সচেতনতামূলক অভিযানে এমনই চিত্র সামনে আসে। প্রতিদিনের মতো এদিনও জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নজরদারি চালানো হয়। অভিযানে দেখা যায় বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও অনেক বাইক আরোহী হেলমেট ব্যবহার করছেন না।
আবার কেউ কেউ টুপি জাতীয় বা অর্ধেক হেলমেট ব্যবহার করছেন, যা নিরাপত্তার দিক থেকে কার্যত অকার্যকর। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজন বাইক আরোহীকে থামিয়ে সচেতন করা হয়। তাদের ফুল হেলমেট বা মানসম্পন্ন সুরক্ষিত হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি হেলমেট না পরার অভিযোগে বেশ কিছু বাইক চালকের জরিমানাও করা হয়। এ প্রসঙ্গে বাইক চালক সুব্রত রায় জানান, তিনি ট্রাফিক পুলিশের কাছে হাফ হেলমেট ব্যবহারের বিষয়ে জানতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে ফুল বা নিরাপদ হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলেও উল্লেখ করেন। কি বলবো, আমি নিজেই স্বইচ্ছায় আসছি। আমি যেহেতু বাড়ির থেকে ফুল হেলমেট পরে আসিনি, হাফ হেলমেট পরেছি, তাই ওনাদের জিজ্ঞেস করতে আসলাম যে হাফ হেলমেট পরা যাবে কি। ওনারা হ্যাঁ না কোনো কিছু বললো না, কিন্তু বলেছে যে ফুল হেলমেট পরাটা নিজের সুরক্ষার ক্ষেত্রে উচিত। ঠিক আছে, এটাই আমি জিজ্ঞেস করতে। যে হেলমেটটা পরে আছেন এটা সম্বন্ধে কি বললো ওনারা বললো যে তোমার স্বাস্থ্যসম্মতভাবে যে এটা পরাটা ঠিক না, ফুল হেলমেটটাই পরা উচিত। তাহলে এই হেলমেট চলবে না, তাই অ্যাকচুয়ালি তো না চলারই কথা, তার জন্যই আমি ওনাদেরকে জিজ্ঞেস করি কি যাতে রাস্তায় আমিও যাতে বিপদে না পড়ি, ওনারা যাতে না ধরে, হ্যাঁ আমিও হ্যারাসমেন্ট না হই, এই জন্য আমিও নিজেই স্বইচ্ছায় জিজ্ঞেস করলাম। খুব ভালো উদ্যোগ, গভর্নমেন্টের ক্ষেত্রে এই উদ্যোগটা আরও ভালো নিয়েছে। এইভাবেই যাতে ভবিষ্যতে চলতে থাকে আমরাও চাবো, আমরা সাধারণ মানুষ হিসেবে। মনে হয় নিশ্চয়ই ঘটবে, কিন্তু তার জন্য খালি সরকার দায়ী হলে হবে না, আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আপনার নাম? সুব্রত। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 10.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি শহরের 7 নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার বিক্রির প্রতিবাদ করায় হামলার শিকার 2 বাসিন্দা। রাজ্য সরকারের কড়া নির্দেশ মেনে এলাকায় অবৈধ বালি খাদান এবং পাচার বন্ধ করার লক্ষ্যে রবিবার রাতে অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ডাম্পার আটক মালবাজার থানার পুলিশের। অভিযানে আহত 5 পুলিশ কর্মী, গ্রেপ্তার 12। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.